প্রিয় বন্ধুরা, আজকের গল্প দর্শিতা। 18 বছরের এক কিশোরী মেয়েকে গণধর্ষণ করে জঙ্গলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একদল নরপিচার দর্শকেরা। টেলিভিশনে খবরটা শুনে টিভির দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে ওঠে। বিয়ের জন্য কেনা নীল পাড়ের তাঁতের শাড়িটা হাত থেকে পড়ে যায়। আমার চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো, কারণ টেলিভিশনে যে মেয়েটাকে দেখাচ্ছে সে অন্য কেউ না, আমার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে গর্বাদার স্বপ্ন দেখেছি। সামনের শুক্রবারে কথার সাথে আমার বিয়ে। আজ সেই ভালোবাসার মানুষটিকে পুরুষ নামে কিছু পশু নষ্ট করেছে। বুক ফেটে কান্না আসছে। আমি পরের দিনে আমাদের বাড়িতে ফিরি। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এলাকার লোকদের কাছে শুনতে পায় এলাকার সকল লোক কথাকে বের করে দিতে চাচ্ছে। নষ্টা কোনো মেয়েকে এলাকার কেউ জায়গা দিবে না। কথা একটা পাপী মেয়ে। একজন দর্শিতাকে জায়গা দেওয়া মানে নিজের গ্রামের সম্মান নষ্ট করা। পুলিশ শুধু মুখে বলে যাচ্ছে এই বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে। আমি গ্রামে এসে আর বাসায় যাইনি, সরাসরি কথাদের বাসার উদ্দেশ্যে চলে যাই। কথাদের বাসায় যেতে একটা বন পাড়ি দিতে হয়। বনটা পাড়ি দিতেই বয়ে চুপসে যায় আমি। ভূতের মতো কিছু দৌড়ে যাচ্ছে ভূতরে বটগাছটার দিকে। ছোটবেলা থেকে শুনেছি সেখানে নাকি রাক্ষসী থাকে। আমি অনুমান করতে পারছি একটা মেয়ের মতো দেখা যাচ্ছে। বটগাছটা আমার থেকে প্রায় 100 গজ দূরে। বটগাছের নিচে গিয়ে মেয়ে না ভূত যাই কিছু হোক একটা দাঁড়ালো। আমি মনে মনে স্থির করে নিলাম, দেখি জীবনে ভূত দেখিনি, আজ দেখব। যেই বাবা সেই কাজ। লুকিয়ে লুকিয়ে গাছের কাছে যেতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। গাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটি অন্য কেউ না, কথা, আমার ভালোবাসার মানুষ। বুকটা কেঁপে উঠল যখন দেখলাম ফাঁসির দড়ি কথা গলায় দিচ্ছে। দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললাম, এ কী করছো তুমি? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? কে আপনি? আমাকে কেন মরতে দিচ্ছেন না? আমি বেঁচে থেকে কি করব? আমি তো সেদিনেই মরে গেছি, যেদিন 7 জন মিলে সারা রাত আমার শরীরটাকে হিংস্র জানোয়ারের মতো বুক করেছে। ছেড়ে দেন আমাকে, আমি আর বাঁচতে চাই না। ঠাস ঠাস করে আরও কয়েকটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না মরার কথা বলতে? আমি কি মরে গেছি? আমি কাকে নিয়ে বাঁচব? আমি যে তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি তো তোমার দেহটাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমার ওই পবিত্র মনটাকে। আমার কথা শুনে কথা কাঁদতে থাকে। এই পাগলি, কাঁদছো কেন? চোখের পানি মুছে ফেলো। রাজ, প্লিজ আমার মতো দর্শিতাকে ভালোবাসার কথা মুখেও নিও না। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তোমাকে দেওয়ার মতো আজ নেই যে কিছু আমার। সবাই আমাকে নষ্টা মেয়ে নাম দিয়েছে। জানো, খুব স্বপ্ন দেখেছিলাম লাল বেনারসি দিয়ে সারা শরীর জ্বলিয়ে নেব, আলতা দিয়ে পাটা রাঙিয়ে নেব, 2 হাত ভরে মেহেদির সাজে তোমার বউ হয়ে যাব। কি থেকে কি হয়ে গেল? ভেবেছিলাম তোমার বুকে ঠাঁই পাবো, কিন্তু আমার ঠাঁই হবে হয়তো কোনো নিষিদ্ধ পল্লীতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমাকে মরতে দাও। মরবে? তাহলে মরো, তবে এক দড়িতে 2 জন। তুমি যে আমার জীবন, তোমাকে কেমনে মরতে দিতে পারি? এই বুকটাতে একটু কান পেতে শোনো, আমার প্রতিটা হৃদয়ের স্পন্দন তোমার নাম বলে। আমি তো তোমার শরীরকে নয়, তোমার মনকে ভালোবাসি। মনটা দিয়ে আমায় ভালোবাসো, আমার আর কিচ্ছু লাগবে না। একটু বুকে আসবে? কথাটা বলার সাথে সাথেই শক্ত করে জড়িয়ে ধরছে কথা আমাকে, আর কাঁদতে থাকে। এই কথা, কাঁদছো কেন? আমার বুকে আসলে কি তোমার কষ্ট হয়? আমার কথাটা শুনে কথা আরও জোরে জোরে ফুঁপিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, তোমার বুকটা যে আমার সুখের ঠিকানা। জানো রাজ, পরশুদিন সন্ধ্যাবেলা যখন কোচিং করে বাসায় ফিরছিলাম, তোমার সৎ ভাই রাফি আর তার বন্ধুরা মিলে পাশের পুরো বাড়িতে নিয়ে যায় আমাকে। তারপর হিংস্র প্রাণীর মতো থাবা দিয়ে আমার বস্ত্র খুলে নেয়। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয়? আমি বলেছিলাম, তোমরা তো জানো জন্ম নেওয়ার পর বাবা মারা গিয়েছে আমার। অন্যদিকে মাটাও আমাকে ফেলে চলে যায়। আপন বলতে কেউ নেই আমার। প্লিজ তোমরা আমার ভাই হও, তোমাদের বোনের ইজ্জতটা ভিক্ষা দাও। আমার মতো এতিমের সম্মানটা তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি। প্লিজ ভিক্ষা দাও, তোমাদের বোন মনে করে ছেড়ে দাও। সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। প্লিজ যেতে দাও না ভাইয়ারা আমাকে। আমাকে খুন করে ফেলো, তবু আমার সম্মানটা ছিনিয়ে নিও না। জানো, সেদিন দেখেছি নরপিচারদের রক্তচক্ষু, হৃদয় কাঁপানো হাসি, অট্ট হাসি দিয়ে বলেছিল, সবাই যদি বোন হয় তবে বউ হবে কে?
দুজনে আমার হাত পা চেপে ধরে একজন বুকের উপর উঠে বসে ওড়নাটা সরিয়ে ফেলে। আমার কাছে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। তারা পালাক্রমে একের পর এক দর্শন করে জঙ্গলের পাশে ফেলে রেখে যায় আমাকে। পুলিশকে বলার পরেও পুলিশ কিচ্ছু করেনি। আমি হাঁটতে পারি না, আমার স্তনটাও ঘায়েল করে ফেলেছে। তাই বলছি, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমার কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ, বিয়ে করব তো, চলো। কথাটা বলে রাতেই কাজী অফিসে নিয়ে কথাকে বিয়ে করে ফেলি। কথা শুধু বিস্ময়ের দৃষ্টিতে তাকাচ্ছে আর কাঁদছে। আমি কথার হাতটা শক্ত করে ধরলাম। মা, মা কোথায় তুমি? শুনেছ, পাশের গ্রামের যে মেয়েটাকে রাফি ভাইয়া আর তার বন্ধুরা দর্শন করেছিল, রাজ যাকে ভালোবাসত, আমাদের দ্বিমতে বিয়ে করতে চেয়েছিল, সেই মেয়েটাকে টিভিতে দেখিয়েছে। জানতাম এমনই কিছু হবে। সারা এলাকা টুই টুই করে ঘুরে। এমন খারাপ মেয়ের খারাপই হবে। আর রাফিকে কি দোষ দেব? এই বয়সে ছেলেরা একটু একটু এমন করবেই। কই গো রাফির মা, তোমার ছেলে যা করেছে, থানা ম্যানেজ করে আসলাম। তোমার ছেলে কি করে এসব? কি শেখাইছো ছেলেকে? কয়েকদিন সাবধানে থাকতে বইল, নইলে পরে তোমার কান্না শুনতে পারবো না। আমি দরজায় দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলাম বাবার মুখে এই কথা। হঠাৎ মা চেঁচিয়ে বলে উঠল, কি করেছে এমন? ভালো লাগছে তাই করছে। আমাদের কি টাকা পয়সা কম আছে? ছেলে একটু ফুর্তি করেছে, সেই জন্য এমন করতে হবে? আর মেয়েটা ইচ্ছা করে এমন করেছে। খারাপ বেশ্যা মেয়ে একটা, সারা দিন ঘুরে বেড়ায়। আর তোমার অকর্মা ছেলেটা নাকি নষ্টা মেয়েকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে। শোনো, ওই নষ্টা মেয়েকে যদি বিয়ে করে, আমি আর এই বাড়িতে থাকবো না। অকর্মা ছেলেটা তার মাকে খেয়েছে, এখন আমার জীবনটা নরকে বাসিয়ে দিচ্ছে। মাটা যেমন চরিত্রহীনা ছিল, তেমন একটা চরিত্রহীন ছেলে জন্ম দিয়েছে। কথার দিকে তাকিয়ে দেখি কথা কাঁদছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজায় নক করলাম। দেখতো জান্নাত, কে এসেছে। জান্নাত দরজাটা খুলে হাতে থাকা পানির গ্লাসটা ফ্লোরে ফেলে দেয়। মা, দেখে যাও, বাড়িতে পতিতাকে নিয়ে এসেছে বিয়ে করে। কই গো, দেখে যাও, তোমার ছেলে দর্শিতাকে বিয়ে করে নিয়ে এসেছে। মাটা যেমন নষ্টা ছিল, তার ছেলেটাও ঠিক তেমনই হয়েছে। সৎ মায়ের কাছে এসব শুনে রাগে শরীর গিজগিজ করছে। শুধুমাত্র বাবা নামক লোকটাকে শ্রদ্ধা করি বলে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি। কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? একটা দর্শিতাকে বিয়ে করে নিয়ে আসার আগে একবার ভাবলি না তুই কার সন্তান? আমার মান সম্মানকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে একটাবারও ভাবলি না? তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে যখন কথাকে দর্শন করেছে, তখন কোথায় ছিল তোমার সম্মান? জানি কিছু বলতে পারবে না। দেখেছো বড়দের সাথে কিভাবে কথা বলে? সে আদবটাও শিখে নে। তুমি শুনে নাও, কোনো দর্শিতাকে এই বাড়িতে জায়গা দিলে আমি এই বাড়িতে থাকবো না। আমি আজকে জান্নাত আর রাফিকে নিয়ে চলে যাব। তুমি আর তোমার আদরের ছেলে থাকো। রাজ, এখনই এই মেয়েকে তালাক দিবি। না বাবা, এটা কোনোভাবেই সম্ভব না। আমি কথাকে ভালোবাসি। তুই যদি দর্শিতাকে তালাক না দেস, তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি কোনোদিন আমার বাড়িতে আসিস, তাহলে আমার মরা মুখ দেখবি। না বাবা, এমন কসম দিও না। তোমার মরা মুখ দেখতে পারবো না আমি। ছোটবেলা মাকে হারিয়েছি, বুঝেছি মাকে ছাড়া বেঁচে থাকা কেমন কষ্ট। প্লিজ বাবা, শুধু বলবো দোয়া করো আমাদের জন্য। কখনো মন চাইলে একটাবার ডাক দিও, চলে আসবো আমি। হয়েছে, আর অভিনয় করতে হবে না। দর্শিতা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। দরদ উল্টায়া পড়ছে মনে হচ্ছে। বাবার পায়ে কথা সালাম করতে গেলে বাবা পা সরিয়ে ফেলে। আমি কথার হাতটা শক্ত করে ধরে বাড়িটার দিকে শেষবারের মতো এক নজর তাকিয়ে কথাকে নিয়ে বের হয়ে গেলাম। কথার দিকে চেয়ে দেখি কথা কাঁদছে। চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কথা কাঁদছে। এ কান্না কষ্টের কোনো কান্না নয়, এই কান্না পরম পাওয়ার কান্না। ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিলাম। আজ আমাদের বিয়ের 3 দিন। 3 দিন পর আজ আমাদের বাসর ঘর। রাত 12টা বাজে, এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আকাশটা কেমন ঘোর অন্ধকারে ডেকে যাচ্ছে। রাত 1টার দিকে বাসর ঘরে যেতে কথা পা ছুঁয়ে সালাম করলো। কথাকে বুকে জড়িয়ে নিলাম। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। জানো, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। দোয়া করি সব মেয়ে যেন তোমার মতো একটা স্বামী পায়। কখনো আমায় ছেড়ে যেও না। তোমার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনাই করি। এই, তুমি কাঁদছো কেন? ফুলসজ্জার রাতে কেউ কাঁদে? বুকে আসো। কথাকে বুকে নিয়ে কথার ঠোঁটে ঠোঁট দুটি মিলিয়ে নিলাম। কথার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছুক্ষণ পর অজানা এক ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম আমরা। কয়েকদিন পর হঠাৎ খবর আসলো বাবা মারা গেছে। বাবার মৃত্যুর কথা শুনে মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কথা কিনে গ্রামে গিয়ে বাবাকে মাটি দিতে পারিনি।
সৎমা আর রাফি গ্রামের মানুষদের বলেছে দর্শিতা আর দর্শিতার স্বামীকে মাটি দিতে দেওয়া হবে না। কত অনুরোধ করার পরেও বাবার কবরে এক মুঠো মাটি তো দূরের কথা, মুখটা পর্যন্ত দেখতে পারিনি। কথা কিনে অশ্রুবেজার চোখ নিয়ে ঢাকায় চলে আসলাম। মাঝরাতে ঘুম ভেঙে যায় কান্নার আওয়াজে। আমার পাশে তাকিয়ে দেখি কথা নেই। কান্নার আওয়াজ শুনে পাশের রুমে গিয়ে দেখি নামাজ শেষ করে মোনাজাতে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমার তো বাবা মা তুমি ছোট থাকতেই উঠিয়ে নিয়েছ। জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, বাবার আদর কি বুঝিনি। শুনেছি মা গর্ভে থাকাকালীন তুমি আমার বাবাকে তোমার কাছে নিয়ে নিয়েছ। হসপিটালের বেডে জন্ম দিয়ে মাও চলে গেছে বাবারই মতো। কখনো মা বাবার স্নেহ ভালোবাসা বুঝিনি। তবু তোমার কাছে আমার কোনো লানিশ নেই। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি রাজের মতো আমাকে একটা স্বামী উপহার দিয়েছ। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা আমার স্বামীর বুকেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। আল্লাহ, আমার শ্বশুরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তিনি তো আমার বাবার মতোই ছিল। তুমি তাকে ক্ষমা করে দিও। আমার স্বামী যেন চিরজীবী হয়। হে পরম করুণাময়, তোমার কাছে শেষ মিনতি, আমি আর আমার স্বামী যেন তোমার জান্নাতে একসাথে থাকতে পারি। কথা মোনাজাত শেষ করে পিছনের দিকে তাকাতেই দেখে আমিও কাঁদছি। কাঁদছ কেন? সত্যি তোমার মতো স্ত্রী পাওয়ার মতো ভাগ্য। প্লিজ ওভাবে বলো না। তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে হয়? আল্লাহ তোমাকে আর আমাকে যেন জান্নাতে জায়গা করে দেয়। কথাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। দিনগুলি ভালোই কাটছিল। কিছুদিন পর আমাদের ঘর আলোকিত করে একটা রাজকন্যা এলো। মনে হচ্ছিল দুনিয়াটা জান্নাতের এক টুকরা। কথা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এদিকে আমি যদি নামাজ না পড়ি তাহলে খেতে দেয় না। তার কথা হলো দুজনে একসাথে যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি। হঠাৎ একদিন টিভির পর্দায় একটা সংবাদ শুনে থমকে গেলাম। মায়ের হাতে দর্শক ছেলে এবং তার বন্ধুরা খুন। কথাকে ডাক দিতে গিয়ে গলাটা কেমন ধরে এলো। পাশেই তাকিয়ে দেখছি কথা কাঁদছে। টিভিতে যে 7টা লাশ দেখাচ্ছে তাদের সবাই ছিল কথার দর্শক। তাদের মাঝে লাশ হয়ে শুয়ে আছে আমার সৎ ভাই রাফি। আর সব থেকে অবাক হলাম তখন যখন দেখলাম তাদের সবার খুনি হচ্ছে আমার সৎ মা, যে মা তার ছেলেকে দর্শক হতে প্রশ্রয় দিয়েছে। হঠাৎ হাতে থাকা গ্লাসটা পড়ে গেল যখন শুনলাম রাফির বন্ধুরা জান্নাতকে দর্শন করে আর জান্নাত দর্শিতার মুখ দেখাতে না পেরে গলায় দড়ি দিয়ে মারা যায়। কথা আর আমাদের রাইসাকে নিয়ে পরের দিন গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামে গিয়ে সব কিছু শুনে চোখ দিয়ে ওজরে পানি জড়তে থাকে। যে সৎ বোনটাকে ছোটবেলা নিজের হাতে খাইয়েছি সে বোনটা আজ কবরে। এই দর্শক সমাজ তাকে বাঁচতে দিল না। থানায় গিয়ে সৎ মেয়ের কাছে দাঁড়াতেই বলল, কথা, বৌমা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি। তোমার প্রতি অবিচার করার ফল আজ আমি নিজ হাতে পেয়েছি। আমার মেয়েটাকে আমার এই কুলাঙ্গার ছেলের বন্ধুরা নৃশংসভাবে দর্শন করেছে। মেয়েটা সে মুখ দেখাতে পারেনি। মরে যাওয়ার আগে একটা চিঠি লিখেছে। আমি মায়ের কথায় পুলিশের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় রাজ ভাইয়া, শুরুটা কীভাবে করব বুঝতে পারছি না। আমি আজ বুঝলাম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব। আজ তা হারিয়ে বুঝতে পারছি। জানি না কথা ভাবে আমায় ক্ষমা করবে কিনা। তোমাদের প্রতি অনেক অবিচার করেছি। তোমাকে কখনো ভাই বলে স্বীকার করিনি। আজ নিজের ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে দর্শন করলো, তাদের যৌন চাহিদা মেটালো। কত আকুতি মিনতি করেছি। বলেছিলাম আমি তো রাফির বোন, তোমাদের বন্ধুর বোন। তারা কি বলেছিল জানো? তোর ভাই কোনো মেয়েকে দর্শনের সময় ভাবে সে কার বোন। ভাইয়ারে, ক্ষমা করে দিস তোর দর্শিতা বোনকে। প্রত্যাবর্তন যে এইভাবে জীবনে আসবে তা বুঝতে পারিনি। মাকে বলতে চাই, জানো মা, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান যদি কেউ হয় তাহলে আমাদের সৎ মা, রাজভাইয়ার মা। কারণ রাজভাইয়া সেই মায়ের সন্তান যে একটা দর্শিতা নারীকে স্থির সম্মান দিয়েছে। আর তুমি সেই মা যে মা নিজের ছেলেকে দর্শক হতে অনুপ্রেরণা দিয়েছ, যার জন্য আজ আমি দর্শিতা। জানো মা, দর্শকদের কোনো পরিচয় নেই। তুমি যদি পারো তোমার মেয়ে হত্যার বিচার করো, তোমার নিজের ছেলের রক্ত দিও, নয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ইতি দর্শিতা। পতিতাও বলতে পারো মা, তুমিই তো কথা ভাবিকে পতিতা বলেছ। কথাগুলো পড়ে কলিজাটা ফেটে যাচ্ছে। চোখ দিয়ে ওজরে বৃষ্টি পড়ছে। পাশ থেকে মা কথাকে বলল, কথা মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আর জান্নাতকে যারা দর্শন করেছে তাদের আমি নিজ হাতে খুন করেছি। আমার কুলাঙ্গার ছেলেটার রক্তে যখন রুমটা বেসে যাচ্ছিল
তখন আমার চোখে আমার মেয়ে জান্নাতের ফাঁসির দড়িতে ঝুলানো লাশটা বারবার ভেসে উঠছে। প্রত্যাবর্তন এভাবে আসবে কখনো ভাবতে পারিনি। আজ আমি গর্বিত, আমার নিজের মেয়ের দর্শকের বিচার আমি নিজ হাতে করেছি। ভালো থাকিস রাজ, একবার মা বলে ডাকবি? বুকের ভেতর যে জ্বরটা উঠছে, তোর মতো সন্তানের মা ডাকে তা শান্ত করে। নিজের অজান্তেই মাকে ডাকটা দিয়ে ফেললাম। চোখ দিয়ে তৃপ্তির পানি ঝরছে। আমাদের ছোট্ট রাজকন্যাটাও কাঁদছে। কথার চোখে চকচকে জল ঝরতে দেখলাম। এটা কোনো কষ্টের জল নয়, এটা আনন্দের জল, জয়ের জল। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।